নমস্কার। সময় যত গড়াচ্ছে পাকিস্তান ইস্যুতে এই যে সর্বদলীয় বৈঠক হলো এবং বৈঠক থেকে ঠিক করা হলো যে ইস্যুতে সব রাজনৈতিক দল এক সুরে কথা বলবে, সেটা আপাতত কিন্তু দেখা যাচ্ছে যে ছত্রখান হয়ে যাচ্ছে। অন্য আঞ্চলিক দলগুলো অনেক আগেই, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, কিন্তু রোজই আমরা দেখতে পাচ্ছি তাদের সমাজ মাধ্যমে অমিত শাহকে আক্রমণ করেছেন এবং আক্রমণ করে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মুখ না খুললেও তৃণমূল কংগ্রেস অমিত শাহর পদত্যাগ পর্যন্ত দাবি করেছে। উল্টো দিকে অন্য যে সমস্ত দল আছে এখনো পর্যন্ত তারা সরাসরি না করলেও রেখে ঠেকে বলতে শুরু করেছে। কিন্তু এর মধ্যেই যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কংগ্রেস কিন্তু নানা সুরে বেজে যাচ্ছে। কংগ্রেস কোনো সময় আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের সৈফুদ্দিন সোজ, যারা কাশ্মীরের নেতা, তারা বলছেন যে পাকিস্তান যেটা বলেছে সেটা বিশ্বাস করার কথা। আমরা দেখতে পাচ্ছি সিদ্দারামাইয়া, যিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন না, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই। পরবর্তীকালে অবশ্য বলেছেন না, তার কথা আর কি বিকৃত করা হয়েছে। এরপর এগুলোর পর কিন্তু কংগ্রেসের যে প্রধান মুখপাত্র জয়নাব রমেশ, তিনি কিন্তু বলেছেন যে না, এইগুলো কোনো মন্তব্য দলের মন্তব্য নয়, দলের মন্তব্য সেটা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে স্পষ্ট করে দিয়েছেন যে দল এই সময় কেন্দ্রীয় সরকারের পাশে আছে। তো পাশে আছে এইটা যখন বলা হচ্ছে, তখন সকালবেলায় কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া আছে সেখান থেকে একটা পোস্ট করা হলো। সেই পোস্টে একটা ছবি দেয়া হয়েছে এবং উপরে লেখা হয়েছে গায়েব, কারণ নাম নেই, কিন্তু বোঝাই যাচ্ছে যে সেটা নাম না করে আক্রমণ করা হয়েছে নরেন্দ্র মোদীকে। কারণ গায়েব বলতে বোঝানো হয়েছে এই যে সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদী হাজির ছিলেন না, যেটা বারবার করে মল্লিকার্জুন খার্গে বলেছেন যে উনি হাজির না থেকে কেন চলে গিয়েছিলেন বিহারে প্রচারে। ওই সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করেছিলেন রাজনাথ সিং, তাই কিন্তু ওই গায়েব বলে আক্রমণ করা হয়েছে। আপনারা সেই পোস্টারটা দেখুন। একদিকে যখন এই কংগ্রেস এই পোস্টার দিয়েছে, সেই কংগ্রেসের সেই পোস্টার কিন্তু আর কি রিটুইট করেছে পাকিস্তানের মন্ত্রী। এরপর আর কিন্তু বসে থাকেনি বিজেপি, তারা সরাসরি কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে। আমি আপনাদের শোনাচ্ছি বিজেপির যে মুখপাত্র পুনবালা, তিনি কি বলেছেন সেটা আপনারা একবার শুনে নিন। कांग्रेस पार्टी केवल पाकिस्तान की जुबान नहीं बोल रही है, बल्कि उनकी कार्य संस्कृति, उनके संस्कार, उनके रीति रिवाज भी पाकिस्तान की तरह हो चुके हैं। हमने देखा मणिशंकर अय्यर से लेकर रॉबर्ट वाड्रा, तारिक कर्रा से लेकर सिद्धरामैया, विजय वड़त्तीवार, ये सभी लोग पाकिस्तान को क्लीन चिट दे रहे हैं, पाकिस्तान की जुबानी बोल रहे हैं। और अब जिस प्रकार से पाकिस्तान के एक एम्बेसी के स्टाफ ने सर तन से जुदा करने वाला एक्शन किया था यूके में, उसी प्रकार से कांग्रेस पार्टी एक चित्र दिखाती है और प्रधानमंत्री मोदी जी के ही सिर को तन से अलग करने का दृश्य दिखाती है या सर तन से अलग कर देती है। ये किस प्रकार की मानसिकता है? अब कांग्रेस पार्टी पाकिस्तान की और इस प्रकार के आतंकी जिहादियों की भाषा बोलने लग गई है। मोदी विरोध करते करते आज जब देश को एकजुट होना है तो पाकिस्तान की जुबान भी बोल रहे हैं और आतंकी जिस प्रकार के कृत्य अपनाते हैं उस प्रकार के कृत्यों को अपने सोशल मीडिया हैंडल से दर्शा रहे हैं। वैसे प्रधानमंत्री मोदी को हिटलर की मौत मरेगा, कब्र खुदेगी मोदी की, उनको डंडों से मारेंगे, 100 से 50 गालियां देने का काम भी कांग्रेस पार्टी ने किया है। पर कम से कम अब जब मुंह तोड़ जवाब देने की बात आ रही है, जब सर्जिकल स्ट्राइक किया गया, जब बालाकोट एयर स्ट्राइक किया गया, आज जब पाकिस्तान प्रायोजित आतंकवाद को मुंह तोड़ जवाब देने की फिर से एक बार बारी आई है, तो एक साथ खड़े रहने के बदले कांग्रेस पार्टी फिर से किस प्रकार का संदेश भेजना चाहती है, वोट बैंक के लिहाज से भी
और पाकिस्तान परस्ती के लिहाज से भी वो दिखाई दे रहा है। सवाल तो ये बनता है कि बार बार कांग्रेस पार्टी इस प्रकार की राजनीति पर क्यों उतर आती है। क्या एक पार्टी और एक व्यक्ति के विरोध में कांग्रेस पार्टी आज देश विरोध में ही उतर आएगी? ফলে এই আপাতত এই আবহ অর্থাৎ সবারই দস্তানা থেকে হাতটা বেরিয়ে গেছে এবং অল আউট বলা যেতে পারে। আর আর ওইটা যুদ্ধক্ষেত্র নয়, রাজনৈতিক লড়াই বা যুদ্ধ শুরু হয়ে গেছে। এই আবহে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে দুজনেই চিঠি লিখেছেন নরেন্দ্র মোদীকে। সেই চিঠিতে তারা নরেন্দ্র মোদীর কাছে বলেছেন যাতে ওই যৌথ সংসদের কমিটি পার্লামেন্ট অধিবেশন ডেকে সেটা সংসদের অধিবেশন ডাকা হয় এবং ভারত যে একজোট আছে সেটা বোঝানোর জন্য। যেটা লিখেছেন প্রাইম মিনিস্টারকে রাহুল গান্ধী, আমি আপনাদের পড়ে দিচ্ছি, আপনারা দেখতেও পাচ্ছেন। ডিয়ার প্রাইম মিনিস্টার, দ্য টেররিস্ট অ্যাটাক ইন পহেলগাম has outraged every Indian. At this critical time, India must show that we'll always stand together against terrorism. The opposition believes that a special session of both houses of the parliament should be convened, where the representative of the people can show their unity and determination. We request that such a special session be convened at the earliest. সেটা আর রাহুল গান্ধী একই ভাষায় চিঠি লিখেছেন মল্লিকার্জুন খাড়গেও। একদিকে কংগ্রেস চাইছে পার্লামেন্ট সেশন ডাকতে, কিন্তু সেটা সম্ভাবনা এই মুহূর্তে আমার মনে হয় না খুব একটা আছে। কারণ পার্লামেন্ট সেশন ডাকলে ভারত এক এই বার্তাটা দেওয়া হলেও সেখানে কিন্তু এই নিরাপত্তার গাফিলতি এই বিষয়টাও কিন্তু পূর্ণ মাত্রায় উঠে আসবে। যে ওখানকার সিকিউরিটি ল্যাপস কেন হলো, যে কথাগুলো বারবার করে আঞ্চলিক দলগুলো ইতিমধ্যে বলতে শুরু করেছে। এর আগে আরজেডির তরফেও চিঠি দেওয়া হয়েছে যাতে পার্লামেন্ট সেশন ডাকা হয়। 71 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আগে ইন্দিরা গান্ধী পার্লামেন্ট সেশন ডেকেছিলেন এবং প্রত্যেকটা বিরোধী দলের সঙ্গে উনি মত নিয়েই উনি স্ট্রাইক করেছিলেন। সেটাই তুলে ধরতে চাইছে কংগ্রেস। তো এই অবস্থায় দাঁড়িয়ে, যেখানে অলরেডি বললাম যে দস্তানা থেকে আঙুলগুলো বেরিয়ে গেছে, সেই জায়গায় কতদূর তারা সেশন ডাকবে এ বিষয়ে কিন্তু সন্দেহ আছে। কিন্তু আপাতত কিন্তু ওই যে বললাম যে সুর আমরা সর্বদলীয় বৈঠকে দেখেছিলাম সেটা আপাতত ইতি। এর মধ্যে মেহবুবা মুফতি একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন যে সরকার সব পাকিস্তানিদের চলে যেতে বলছে, সেটা নিয়েই উনি প্রশ্ন তুলেছেন। আপনারা মেহবুবা মুফতি সেই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। তিনি মেহবুবা বলেছেন, দ্য রিসেন্ট গভর্নমেন্ট ডাইরেক্টিভ টু ডিপোর্ট অল পাকিস্তানি ন্যাশনালস from India has raised serious humanitarian concern, particularly in Jammu and Kashmir. Many affected women who came to India 30-40 years ago, married Indian citizens, raised families and have long been part of our society. তো এই অবস্থায় তিনি কি করে যাবেন, তিনি সেই প্রশ্নটা তুলেছেন। বলেছেন, we urge the government to reconsider the decision and adopt a compassionate approach regarding women, children, and elderly. Deporting individuals who have lived peacefully in India for decades would not only be inhuman but would inflict deep emotional and physical distress on families who now know no other home. অর্থাৎ এই যে সরকারের যে নির্দেশ সেটা যাতে রিকনসিডার করা হয়, তিনি সেই প্রশ্ন তুলেছেন। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে প্রধান বিরোধী দল কংগ্রেস নয়, অন্যান্য আঞ্চলিক দলগুলোই কিন্তু ক্রমে সরকারের উপর একটা চাপ বাড়াচ্ছে, নানাভাবে এই চাপটা বাড়াচ্ছে। এই অবস্থায় কবে প্রত্যাঘাত করবে ভারত, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কারণ যত দিন যাবে ততদিন কিন্তু এই বিরোধীরা
নরেন্দ্র মোদী সরকারের ওপর চাপ বাড়াতে চাইবে এবং তখন যে ইস্যুটা সামনে চলে আসবে সেটা হচ্ছে সিকিউরিটি ল্যাবস, যে ওখানে নিরাপত্তা গাফিলতি হয়েছিল এবং কারা জড়িত। যেহেতু এটা কেন্দ্রশাসিত অঞ্চল, ফলে নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে ওখানকার উপরাজ্যপালের এবং বকলম যেটা দেখে হচ্ছে বকলমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাই বিরোধীরা সুর কিন্তু আস্তে আস্তে চড়াচ্ছে। এবার যদি যদি ওই পার্লামেন্ট সেশন না ডাকা হয়, রাহুল গান্ধী যে বার্তা দিয়ে এসেছিলেন আজকে কাশ্মীরে দাঁড়িয়ে, যে একতার বার্তা দিয়ে এসেছিলেন, সেটা আমার মনে হয় না বেশি দিন আর এই একতা বজায় থাকবে। কারণ অলরেডি সবাই তার মতো করে তার ছুরিতে শান দিতে শুরু করে দিয়েছেন। একমাত্র এই অবস্থায় এদের চুপ করার আসল জায়গা হচ্ছে যদি ভারত প্রত্যাঘাত করে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।